হঠাৎ করে কেমন একটা সুরঙ্গে ঢুকে গেলাম। গরম তেল সকাল সকাল পুরি খেয়ে গ্যাস গম্বল করে রাস্তায় বলবে, এইগুলোই তো মেমোরি। ডিজে বাজছে, মানে গান টান বাজছে। এই রুটটা সম্পূর্ণ আমার কাছে একদম নতুন, প্রথমবার। কি লাগছে দেখো জলটা দেখতে, পুরো ব্রিজটা কিন্তু কাঁপছে এরকম ভাবে। আর এখনো পর্যন্ত কোথাও কিন্তু আমি রাস্তা খারাপ পাইনি। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ঘড়ির কাটায় টাইম হচ্ছে এখন ঠিক ভোর 3টে, আর জাস্ট আধ ঘন্টা পরেই কিন্তু আমরা বেরোতে চলেছি। তার আগে ভাবলাম কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসি। লাস্ট ভিডিওতে তোমাদের কিন্তু দেখিয়েছিলাম আমার লাগেজ একদম কিন্তু প্যাকেট করা কমপ্লিট। আমিও জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হয়ে একদম রেডি হয়ে গেছি। জাস্ট উপরে রাইডিং গিয়ারটা চাপাবো আর কিন্তু বেরিয়ে পড়বো ফুস করে। তো যেই আজকে যে রাইডটা হতে চলেছে, যে রাইড প্ল্যানটা আমরা করেছি, এই রাইড প্ল্যানটা কিন্তু অন্যান্য যে কটা রাইড আমি করি তার থেকে সম্পূর্ণ আলাদা। অন্যান্যবার আমাদের যে রাইড পার্টনার থাকে তার সাথে আমরা যখন রাইড করি তখন কিন্তু আমাদের প্রচুর বাড়িতে হোমওয়ার্ক করতে হয়, যে কোথায় যাব, কি কি দেখবো, কি কি তোমাদের দেখাবো, কোথায় কোথায় থাকবো, কি কি ঘুরবো, কি কি এক্সপ্লোর করব। প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা পুরোপুরি প্ল্যান মাফিক করি। কিন্তু এইবারের ট্রিপটা একদম আলাদা। আমি আমার আজ থেকে 5 বছর আগে রাইড স্টার্ট করেছিলাম। আমার চ্যানেলের মনে হয় প্রথম ভিডিও, সেটা এখনো পর্যন্ত চ্যানেলে রয়েছে, তোমরা দেখতেই পারো। এই গ্রুপটার সাথেই কিন্তু স্টার্ট করেছিলাম। শুধু এটা না, এইটা হচ্ছে আমার একদম ছোটবেলার, মানে মজা করে রাইডটা স্টার্ট করেছিলাম। কখনো ভাবিনি যে এত এত লং এত রাইড কিন্তু করে ফেলবো। তো এই গ্রুপটার আরও একটা বিশেষত্ব রয়েছে। এই গ্রুপটা হচ্ছে আমার একদম ছোটবেলার বন্ধুদের গ্রুপ। যে গ্রুপটার সাথে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, প্রচুর আড্ডা মেরেছি, প্রচুর জমিয়ে মজা করেছি। তাই এই গ্রুপটার সাথে আমি যখন কোনো রাইড প্ল্যান করি, বিশ্বাস করো শুধুমাত্র ডেস্টিনেশনটাই ঠিক করি, যে আমরা এই দুটো স্পট বা এই একটা স্পটে আমরা গিয়ে থাকবো। বাকিটা কিন্তু এমনি ছেড়ে দিই, বাকিটা যা হয় অন দ্য গো তোমাদের সাথে শুধু শেয়ার করতে থাকি। তো যাই হোক, আর বেশি দেরি করবো না। সবাই অলরেডি বাড়ি থেকে বেরোতেই চলেছে, আমাকেও বেরোতে হবে। এখনও রাইডিং গিয়ার পড়া বাকি আছে, বাইকটা বাড়ির থেকে বের করতে হবে। এই সমস্ত কিছু করি, বাইকটাও বের করে দিই। বাকি তো অন দ্য গো, কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কতজন যাচ্ছি, কে কে আমাদের সাথে যাচ্ছে, সব তো তোমাদেরকে ভিডিওতে দেখাবো। ঝটপট রেডি হয়ে নিই, বাইকটা বার করে নিই, দেন কিন্তু আবার তোমাদের সাথে ক্যামেরায় আসছি। তো একদম রেডি হয়ে লাগেজ সম্পূর্ণ প্যাক করে আমি কিন্তু বেরিয়ে পড়েছি। যাচ্ছি সবার আগে বাস স্ট্যান্ড, জাস্ট এই পাশেই রয়েছে বাস স্ট্যান্ডে পৌঁছে তোমাদের গাড়ির লুকটা কেমন লাগছে তোমাদেরকে দেখাচ্ছি, আর কে কে যাচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। চলো। তো জাস্ট আমি চলে এসেছি কিন্তু বাস স্ট্যান্ডে, আর বাস স্ট্যান্ডে এসে অলরেডি সবাই চলে এসছে। আমাদের মোটামুটি বেরোনোর টাইম ছিল 3:30 নাগাদ, এখন মোটামুটি 3:40 মতো বাজে। আর আমার গাড়িটা একদম নতুন রকম লাগেজ সেট আপ। একটু তোমাদেরকে দেখিয়ে দিই, লাইট জ্বালিয়ে ভিডিও করছি কারণ এখানে জায়গাটা পুরো অন্ধকার। এই যে দেখো, এই হচ্ছে আমার গাড়ির ফাইনাল আউটলুক। পুরো লোন রাইডারের পুরো লাগেজ, এইদিকে ক্র্যাশ গার্ডের ব্যাগ লাগানো রয়েছে, এই সাইডেও একটা ক্র্যাশ গার্ডের ব্যাগ রয়েছে, এইখানটাতে রয়েছে লোন রাইডারের পুরো টেল ব্যাগটা, আর এখানটাতে আমাদের পুরনো যেই তোমাদের দেখিয়েছিলাম টপ বক্সটা সেটা রয়েছে। প্রথমবার বহুদিন পর আবার সেই টপ বক্স লাগিয়ে আমি যাচ্ছি। পুরো ট্যাঙ্ক ব্যাগটাকে আমি পুরো টপ বক্সে শিফট করে গেছি। ভাল লাগছে সেট আপটা, এই সামনেটা পুরো ফাঁকা লাগছে, গাড়িটা চালাতেও ভাল লাগছে। প্রিমিয়াম একটা লাগেজ সেট আপ, পরপর ভিডিওতে তোমাদেরকে দেখাবো। জাস্ট আমি একটু ছোট্টখাটো একটা আপডেট দিয়ে দিলাম। আর দেখো কে কে যাচ্ছে দেখাচ্ছি। এখানে রয়েছে, দেখো আমাদের সাথে রয়েছে রানাদা, আর এখানটাতে রয়েছে আমাদের রাকেশ, আমাদের পুরনো মেম্বার টিটু। ওর গাড়ির অ্যাপাচি 160, সেটাকে জাস্ট লাগেজ সেট আপ করছে। এখানটাতে রানাদা নিয়ে যাচ্ছে কি অ্যাভেঞ্জার 160, তাই তো 160। আর এখানটাতে রয়েছে আমাদের খুদু পালোয়ান, অন্ধকারে খুব একটা বেশি দেখা যাবে না। আর এখানটাতে রয়েছে যে সিদ্ধার্থদা পুরো। এবার এই ট্রিপের সব থেকে বড় মজা হচ্ছে এইবার কিন্তু প্রত্যেকে রাইডিং গিয়ার পরে রয়েছে, ভাল লাগছে দেখতে। যাই হোক, আর খুদু নিয়ে যাচ্ছে কিন্তু হিমালয়ান। তো চলো, অন্ধকারে খুব একটা বেশি ব্লগ তোমাদের সাথে শেয়ার করো না, মোটো ব্লগে আসি, পুরোপুরি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি, কোথায় যাচ্ছি, কি যাচ্ছি, কিরকম কি প্ল্যান। চলো চল, লেটস গো। হাই। তো ফাইনালি কিন্তু স্টার্ট হয়ে গেল আমাদের আজকের রাইড। ঘড়ির কাটায় টাইম এখন 4:02, আমরা কিন্তু রাইড স্টার্ট করে দিয়েছি। চলো, 4টে আমাদের অলরেডি অ্যাভারেজ একটা টাইম সেট করাই ছিল, তাও বলেছিলাম যদি সম্ভব হয় 3:30-এর মধ্যে বেরিয়ে পড়বো। তো যাও, এতজন মিলে একসাথে যাওয়া। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এরা কেউ প্রফেশনাল রাইডার নয়, বছরে একটা বা দুটো এরা যায়।
মোটামুটি সবাই একসাথে রেডি হয়ে জাস্ট এবার বেরোলাম। এটা আমাদের মালদা রথবাড়ি মোড়। তো যাই হোক, যেটা তোমাদেরকে বলছি, আজকের রাইডটা কিন্তু কোনো ডেস্টিনেশনের রাইড নয়, এটা হচ্ছে একটা ফান রাইড হতে চলেছে। আমাদের ছোটোবেলার বন্ধুদের মিলে একটা সম্পূর্ণ অন্য রকমের রাইড হতে চলেছে। ব্লগটা একটু অন্যরকম হবে, সবাই মিলে মজা করতে করতে যাব। আজকে আমাদের কোনো ডেস্টিনেশনে পৌঁছানোর তাড়া নাই, ডেস্টিনেশনে তো আমরা একটা পৌঁছবোই, বাট কোনো তাড়াহুড়ো নেই। একসাথে সবাই মিলে ফাটিয়ে মজা করতে করতে যাব। তার আগে যেটা করব, অন্ধকার রয়েছে, ব্লগ না দেখে মজা পাবে না আমি করে মজা পাবো, তাই যতক্ষণ না আলো ফুটছে আমরা চট করে কিছুটা রাস্তা কভার করে নিই। দিনের আলো ফুটুক, ভোরের হালকা আলোটা ফুটুক, দেন কিন্তু আবার আসছি তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে। ঘড়ির কাটায় টাইম হচ্ছে এখন 6টা। তোমাদেরকে দেখিয়েছিলাম ভোর 4:10 আমরা রাইড স্টার্ট করেছি, আর আমরা কিন্তু চলে এসেছি 130 কিলোমিটার ক্রস করে, ডালখোলা ক্রস করে কিষানগঞ্জের 10 কিলোমিটার আগে অবধি দাঁড়িয়েছি, কারণ আমাদের বাকি বন্ধুরা একটু পিছিয়ে গেছে, ওরা চলে আসুক, তারপরে আবার এখান থেকে রাইডটা কন্টিনিউ করবো। ওরা মোটামুটি 10 কিলোমিটার মতো পেছনে আছে, চলে আসছে। তো যাই হোক, আরও একটা কারণে দাঁড়াতে হলো, সেটা হচ্ছে এই যে দেখো, পুরো হেলমেটের কাঁচের কিন্তু অবস্থা খারাপ। টিস্যু নিয়ে নিয়েছি, জাস্ট এটাকে এখন স্প্রে করে মুছে নেবো। দারুণ সুন্দর লোকেশন, দেখতে পাচ্ছ। ইচ্ছে করছে ড্রোনটা বের করে ওড়াই, কিন্তু ওড়াবো না, সময় অনেকটা নষ্ট হবে। একটা মজার জিনিস দেখায় তোমাদের, 29.7 কিলোমিটার পার লিটার কিন্তু মাইলেজ দিচ্ছে আমাদের গাড়ি। আর আমাদের ট্রিপ দেখাচ্ছে 129.6 কিলোমিটার, আর ট্রিপ টাইমটা যদি দেখো মাত্র 1 ঘন্টা 38 মিনিট। এটা কিন্তু খুব ভালো একটা টাইমিং। আর আমি কিন্তু বিশ্বাস করো, আজকে 93-4 ওপরে গাড়ি তুলিনি। আমি ভেবেইছি আজকে আমি কিছুতেই যাই কিছু হয়ে যাক 95 ক্রস করবো না। আর এই যে দেখো, এই জায়গাটাতে সূর্যটা জাস্ট বেরিয়ে আসছে, দারুণ লাগছে দেখতে খালি চোখে। এই লাগেজ সেটআপটা তোমাদেরকে একটু বলি, অসাধারণ। মানে এর যে স্টার্টই, মানে রক সলিড হয়ে আছে, দেখো রক সলিড হয়ে আছে, একটুও নড়ে না, এত স্টার্টিং এদের। আমি কোনো বাঞ্জি দিয়ে কিন্তু বাঁধিনি, ওদের অ্যাটাচমেন্ট দিয়ে আমি বেঁধেছিলাম। খুব একটা বেশি এই রাস্তার ব্লগ আমি করছি না, কারণ হচ্ছে এই রাস্তার ব্লগ তোমরা প্রচুরবার আমার চ্যানেলে দেখেছো। ভালো কোনো জায়গা যাই, তার জন্য টাইমটা বাঁচিয়ে রাখছি। চলো হেলমেট পরিষ্কার করি, দেন এবার এখান থেকে বেরিয়ে যাই। তো আমি কিন্তু হেলমেটটা ভালো করে পরিষ্কার করে আবার বেরিয়ে পড়েছি। ঘড়িতে টাইম হচ্ছে এখন 6:20, আর আমাকে আমার বন্ধুরা ফোন করে বললো প্রত্যেকের নাকি মারাত্মক খিদে লেগেছে, তাই খাবারের দোকান দেখে দাঁড় করাতে। আমি তোমাদেরকে প্রথমেই বলেছি, এই ট্রিপটাতে ডেস্টিনেশনটা কোনো ম্যাটার না, ঠিকঠাকভাবে পৌঁছানো, ঠিকঠাকভাবে আনন্দ করতে করতে পৌঁছানোটাই আমাদের কাছে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। তাই আমি কোনোদিন, আমার মনে পড়ছে না এই শিলিগুড়ির রাইডে, মানে বিফোর ইসলামপুর আমি কোনোদিন কোনো ব্রেকফাস্ট করেছি। তো আজকে আমাকে দাঁড় করাতে হবে। মোটামুটি 6:20 বাজে। এই রুটে আবার খাবার দাবারের প্রবলেম আছে একটা, যে খুব সকালে কোনো কিছু পাওয়া যায় না। আমরা যারা বাইক রাইড করি, যারা কলকাতা টু শিলিগুড়ি বা মালদা থেকে শিলিগুড়ির দিকে যাও, তাদের জন্য ছোট্ট একটা গুড নিউজ আছে। আমি প্রত্যেকটা ভিডিওতে আগে বলতাম, ডালখোলা টু ইসলামপুর এই 50-55 কিলোমিটার রাস্তা কিন্তু মারাত্মক খারাপ। একটা ছোট্ট গুড নিউজ হচ্ছে, এই ডালখোলা টু ইসলামপুরের রাস্তা কিন্তু ঠিক হচ্ছে। এটা ডালখোলা থেকে কিষানগঞ্জের রাস্তাটা, রুটটা পড়ছে এটা। ডালখোলা থেকে কিষানগঞ্জের ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার মতো। 25 কিলোমিটারের মধ্যে কিন্তু বেশ খানিকটা রাস্তা আমাদের হয়ে গিয়েছে। মোটামুটি আমি যে লাস্ট 10 কিলোমিটার থেকে দেখছি এরকম নতুন রাস্তা। আর যখন এর আগে আসছিলাম তখন দেখছিলাম রাস্তার কাজ চলছিল। এটা কিন্তু মনে হলো তোমাদের সাথে শেয়ার করে দেওয়া উচিত, তাই শেয়ার করলাম। রাস্তাটা কিন্তু একদম নতুন হয়েছে, ইভেন লাইনিংগুলোকেও নতুন করা হয়েছে। ঘড়ির কাটায় টাইম হচ্ছে এখন 6:30, আর আমরা খাবারের দোকান খুঁজতে খুঁজতে পৌঁছে গেছি কিষানগঞ্জ। কোনো সেরকম ঢঙের দোকান আমরা দেখতে পাইনি। আমার এখনো অতটা খিদে পাইনি, ভেবেছিলাম ইসলামপুর ক্রস করে গিয়েই খাবো। সবার যখন খিদে পেয়েছে, আমাকে খুঁজতেই হবে খাবারের দোকান, আর আমাকেও খেয়ে নিতে হবে। তাহলে আর খেয়ে নিয়ে আর দাঁড়ানোর কোনো প্ল্যান নেই, একদম পাহাড়ে উঠে দাঁড়াবো। ওহো, এখনো তো তোমাদের সাথে এইটাই শেয়ার করিনি আমরা যাচ্ছি কোথায়। বেসিক্যালি এই ট্রিপটা আমাদের বছরে একবার হয়। মানে আমি তো প্রচুরবার ট্রিপ করি, বাট এই গ্রুপের সাথে বছরে একবারই এরকম একটা ট্রিপ হয়। তো এই ট্রিপটাতে আমরা প্রত্যেকবার কোথাও না কোথাও নর্থ বেঙ্গলে যাই। তো এইবার সবাই ভেবেছে একটা ধাপ লেভেল তুলবে নিজেদেরকে। তা এবার ভেবেছে সবাই সিকিম যাবে। তো সিকিমে কোথায় যায় যখন ঠিক করছি, আমি দেখলাম সিকিমের তো অনেক জায়গা আমার ঘোরা, একটা জায়গা আমার অনেক দিন থেকে যাওয়ার প্ল্যান, কিন্তু কোনোবারই প্রত্যেকবার ভাবি যাবো কিন্তু যাওয়া হয় না। কিন্তু আমার খুব পছন্দের একটা জায়গা, সেটা হচ্ছে পেলিং। 2 দিন থাকবো আমরা পেলিংয়ে।
পেলিংয়ে প্রথম দিন আজকে যেমন আমরা গিয়ে থাকবো পেলিংয়ে, কালকে গিয়ে পেলিংটা এক্সপ্লোর করব, পেলিংয়ে স্কাই ওয়াক ঘুরবো, আরও বিভিন্ন জায়গা ঘুরবো। তারপরে পরের দিনটা ওখান থেকে আমরা বেরিয়ে যাব, পরের দিন আমরা চলে আসবো গ্যাংটক। গ্যাংটকে একটা দিন থেকে সেই দিন গ্যাংটকে পুরো গ্যাংটকটা ঘুরে তারপরে এমজি মার্কেট ঘুরে আমরা হয়তো তারপরের দিন ব্যাক করে চলে আসবো মালদা। এই হচ্ছে আমাদের ট্রিপ প্ল্যান। প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে ব্লগে শেয়ার করতে থাকবো, দেখতে থাকো ভিডিও, খুব ভালো লাগবে। আমরা জাস্ট ইসলামপুর থেকে 10 কিলোমিটার পেছনে আছি। আমি অনেকক্ষণ আগে পৌঁছে গেছিলাম এখানে, মোটামুটি ওই 6:40 নাগাদ পৌঁছে গেছিলাম। এদের জন্য দাঁড়িয়েছিলাম, এরা সব চলে এসছে। এবার এখানে এরা টুকটাক খাবার দাবার খেয়ে নিচ্ছে, আমি কিছু খাবো না। এরা অর্ডার করেছে বোধহয় পুরি আর তরকারি। এই যে এখানটাতে একটা পুরি বানানো হচ্ছে, এই যে গরম তেল, সকাল সকাল পুরি খেয়ে গ্যাস গম্বল করে রাস্তায় বলবে ওষুধ খুঁজতে হবে। তো যাই হোক, এখানে রেডি হচ্ছে পুরি, এই যে দেখে নাও। আমি কিছু খাবো না, আমার ব্যাগে প্রোটিন বার আছে, দরকার পড়লে প্রোটিন বার আছে। সকালে উঠে আমি পুরি খাচ্ছি না। যাই হোক, চলো একটা কাজ করি, যতক্ষণ এখানে খাবার দাবার তৈরি হচ্ছে, খাবার দাবার খাচ্ছে, আমার বাক্সতে ড্রোন আছে, ড্রোনটা ওড়ায়। পেছনে একটা স্টেশন আছে, যদি ট্রেন যায় দারুণ শট আছে। তো কেমন লাগলো বলো তোমাদের ড্রোন শটটা? মোটামুটি ঠিকঠাক এসছে ড্রোন শট, খুব যে আমারই কিছু ভালো এসছে তা বলবো না, তবে ঠিকঠাক এসছে। তো যাই হোক, ওরা তো ওখানে পুরি খাওয়ার জন্য দাঁড়িয়েছিল, আমি তো প্রথমে খাচ্ছিলাম না। তারপরে দেখলাম যে পুরিটা যেটা বানাচ্ছে ওটা আটার পুরি, আর একদম ফরচুন রিফাইন অয়েল দিয়ে চোখের সামনেই ভাজছে। আমি 2 পিস পুরি খেলাম, 2 পিস পুরির দাম নিল 12 টাকা। আর একটা লাল চা খেলাম উইদাউট সুগার, দাম নিল 7 টাকা। আমার টোটাল বিল হয়েছিল 19 টাকা। আর ওরা 4 জন খেয়েছিল পুরি চা, 4 জনে মিলে 23খানা পুরি খেয়েছে আর 4টে চা, ওদের বিল হয়েছিল 160 টাকা। তো খেয়ে দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। সামনেই রয়েছে ইসলামপুর, ইসলামপুর ক্রস করে আমরা চোপতা, চোপতা থেকে বাগডোগরা হয়ে স্ট্রেট আমরা শিলিগুড়ি, শিলিগুড়ির পর থেকে পাশে আমাদের মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যানিচুরির পাশ দিয়ে আমরা চলে যাব কিন্তু সেবক। সেবক থেকে আমরা রংপুর দিকে, রংপুর থেকে আমাদের কেটে যাব পেলিংয়ের দিকে। তো চলো জার্নিটা এনজয় করতে থাকো তোমরা, আর আমরা তো জার্নির মজা নিতেই আছি। আর ঘড়ির কাটায় টাইম হচ্ছে এখন 7:50, মানে মোটামুটি আমরা এখানে 40 থেকে 45 মিনিটের কিন্তু ব্রেক দেওয়া হয়ে গেছে। অনেক আগেই দাঁড়াতাম, বাট কোথাও খাবারের দোকান পাচ্ছিলাম না। যাই হোক, ছোট্ট দোকান ছিল, খাবারটা কিন্তু বেশ সুস্বাদু ছিল। পুরীর সাথে যে ছোলার ডালটা দিয়েছিল ওটা একদম বাড়ির, মনে হচ্ছে আমি আমার বাড়ির ডাল খাচ্ছি। বাড়ির যে ছোলার ডাল করে সেম টু সেম। জাস্ট আমরা ক্রস করছি ঘোষপুকুর টোল প্লাজা। টোল প্লাজার আগে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আমাদের গ্রুপের মধ্যে একজনের ব্যাগটা খুলে গিয়েছিল পেছনের। 9:15 বেজে গেল, মানে মোটামুটি আজকে শিলিগুড়ির কড়া জ্যাম, কড়া ট্রাফিক আজকে আমাদের খেতে হবে। ঢুকে গেছি কিন্তু বাগডোগরা, ডান দিক দিয়ে চলে গেল জলপাইগুড়ি, ফুলবাড়ি, ফুলবাড়ি হয়ে জলপাইগুড়ি আমরা বাঁ দিকে চলে গেলাম। জাস্ট শিলিগুড়ি ঢুকার 15-20 কিলোমিটার আগের থেকে এই যে চা বাগানগুলো শুরু হয়, মানে কতদিন ভেবেছি, মানে সকালের দিকটাতে মাঝে মাঝে এসে আমরা দাঁড়িয়ে ব্রেকফাস্ট করি, ওইসব ঠিক আছে, বাট এইসব জায়গায় না মোটামুটি 1 ঘন্টা বসে যদি থাকা যায় চা বাগানের ওই জায়গাটায়, দারুণ লাগবে। কিন্তু দেখো লাস্ট গ্রিন হয়ে আছে, জাস্ট পাতাগুলো বেরিয়েছে, দারুণ লাগছে দেখতে, একদম কচি চা পাতা রয়েছে একদম। আমাদের বন্ধু লোকরাও চলে এসছে, একবার ব্যাগ খুলে যাচ্ছে বন্ধুদের, একবার খিদে পেয়ে যাচ্ছে। চলো 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 চল রে, চল চলো চলো। আমরা কিন্তু পৌঁছে গেছি শিলিগুড়ির সিটি সেন্টার। সিটি সেন্টার মানেই কিন্তু জ্যাম সেন্টার। এখানে শিলিগুড়িতে বরাবর জ্যাম হয়, রাত্রি 9টা-10টা অবধি জ্যাম থাকে এখানে। তাও আজকে কিন্তু তুলনামূলকভাবে অনেকটা কম আছে। 9:41 আমরা হিট করেছি শিলিগুড়ি। শিলিগুড়ি শুধু হিট করেনি, আমাদেরকে হিট করেছে শিলিগুড়ির জ্যাম। আগামী 1 বছর পরে শিলিগুড়িকে জাস্ট চেনা যাবে না।
পুরো দেখো চওড়া রাস্তা করে দিয়েছে, পুরোটা চওড়া করে দিয়েছে। এটা ডবল লেন হচ্ছে, এই জ্যামটাই পুরো কেটে যাবে। খুব দরকার এটা, মানে শিলিগুড়িতে ঢুকতে গেলে, মানে আমাদের যখনই পাহাড়ে যেতে হয়, দার্জিলিং বলো সিকিম বলো যেখানেই যায়, মানে আমাদের জাস্ট নেক্সট লেভেলের জ্যাম খেতে হয়, সেটা অনেকটা কমবে, অনেকটা কমবে। দেখো কত চওড়া হচ্ছে ডবল লেন রাস্তা। ডবল লেন না, মনে হয় 6 লেন রাস্তা হচ্ছে। এইদিকে এত বড়, এইদিকে মনে হয় 6 লেন রাস্তা, কি জানি। যাই হোক, যেটা হবে মোটামুটি বছর খানেকের মধ্যে কিন্তু যা মনে হচ্ছে দেখে হয়ে যাবে। ভয়ানক মার্কা শিলিগুড়ির জ্যাম ছেড়ে আমরা কিন্তু চলে এসেছি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যানিচুয়ারিতে। সেবক এখান থেকে ঠিক 12 কিলোমিটার। আর জাস্ট এই রাস্তাটা আমার চুমু লাগে, জাস্ট চুমু লাগে। আহা হা হা, রাস্তাটা জাস্ট দেখো। গাছের পাতা যেহেতু এপ্রিল মাস, পাতাগুলো শুকিয়ে গিয়েছে, গাছগুলো দেখতে অন্যরকম লাগছে, তবে এরও কিন্তু একটা দারুণ বিউটি রয়েছে। যখনই দেখবে তুমি শিলিগুড়িটা ক্রস করে এই রাস্তায় পা দিলে, দেখবে টেম্পারেচারটা মনে হয় যেন কয়েক ডিগ্রি কমে গেছে। দেখো কি লেখা রয়েছে, দেখো এলিফ্যান্ট ক্রসিং জোন। মানে এই জঙ্গলে কিন্তু প্রচুর হাতি আছে, আর এই হাতিগুলো যখন তখন শিলিগুড়িতেও ঢুকে যায়। আবেগে পরে এই রাস্তায় খুব বেশি জোরে চালাবে না। এই যে মামুরা দাঁড়িয়ে রয়েছে, খুব গাড়ি ধরে এই জায়গাটায়। প্রথম পাহাড় দর্শন এই ট্রিপের, আর একটা মিষ্টি ঠান্ডা হাওয়া, কি লাগছে ভাই, নেক্সট লেভেলের লাগছে। ঠান্ডা হাওয়াটা এত ভালো লাগছে, মনে হচ্ছে এনজয় করি একটু ঠান্ডা হাওয়াটা। আর এই যে আমাদের সবার প্রিয় সেবক ব্রিজ। আর রেল লাইন পড়ে গেছে, রেল লাইনের জ্যাম। ফার্স্ট ভিউ অফ তিস্তা নদী। জল কিন্তু ভালোই আছে, তবে যতটা থাকা দরকার অতটা নয়, জল ভালোই আছে। চলো, এইটুকুটা রাস্তা আমরা জ্যাম পাবো সামনে করোনেশন অবধি, তারপর থেকে মোটামুটি জ্যামটা ক্লিয়ার হবে। বাঁদিকে আমাদের সেবকেশ্বরী কালী মন্দির, বিশাল জাগ্রত, এটা বিশাল জাগ্রত। এখানে আসলে আমার ছোট্টবেলার কথা মনে পড়ে, মায়ের হাত ধরে এসেছিলাম, মা পুজো করে কপালে ঠেকিয়ে দিয়েছিল ফুল, সেই দিনটার কথা মনে পড়ে। ডান দিকে আমাদের করোনেশন। স্যার ওয়েলকামস ইউ টু অন NH10। চলো সামনে একটু দাঁড়াবো, আমি তো সকালে সেরকম কিছু খাইনি, আমার খিদে পেয়ে গেছে। চলো একটু দাঁড়াই। দেখলেই তোমরা, আমরা মোটামুটি করোনেশন, সেবকেশ্বরী কালী মন্দির সমস্ত কিছু ক্রস করে গেছি। এবার এখানটাতে দাঁড়িয়েছি, দোকানটায় তোমাদের দেখালামও। আর এখানটাতে অর্ডার করেছি আমরা ভেজ মোমো। কে বান রা দিদি? ভেজ মোমো, ভেজ মোমো। তো মোমো তো ছিল না, জোরজার করে বানানো হচ্ছে, 2 প্লেট বানাচ্ছে, আমরা সব ভাগ বটাবটা করে খাবো। আর আমার প্রচণ্ড রোদ যেহেতু, আমি জাস্ট এবার ভাইজার ক্যারি করেছিলাম, যেহেতু টপ বক্স নিয়ে এসেছি, তাই ক্লিয়ার ভাইজারটা ঢুকিয়ে দিলাম ওইটার মধ্যে, আর ব্ল্যাক ভাইজারটা লাগিয়ে দিলাম। দেখতে কিন্তু দারুণ লাগছে, দেখো। তো চলো মোমো খাই, দিয়ে আবার বেরোবো। এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে জোরথাং হয়ে যাবো না রে, জোরথাং হয়ে আমরা যাবো পেলাম। চলো, তো আমরা মোমো টোমো খাওয়া সেরে বেরিয়ে পড়লাম। ঘড়িটা টাইম হচ্ছে এখন 11:30। এখান থেকে দেখাচ্ছে আমাদের পেলিংয়ের ডিস্টেন্স 97 কিলোমিটার। একটা না চালালে 2:30টায় পৌঁছবো। কোথায় ভেবেছিলাম 2টোর মধ্যে পৌঁছবো, যাই হোক 4টা বাজবেই যা মনে হচ্ছে। চলো কোনো ব্যাপার না, এনজয় করতে করতে যাবো, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আমরা এখানে চিকেন মোমোটা পেলাম না, চিকেন মোমোটা জাস্ট মিস করবো। এখানকার সেরা লেভেলের খেতে। ভেজ মোমো খেলাম, সেটাও কিন্তু খেতে খুব ভালো। ভেজ মোমো 50 টাকা করে প্লেট নিল, দুজন ওরা ওয়াই খেলো, 2টো ওয়াইয়ের দাম নিল 80 টাকা। চলো এবার বেরোই সামনে। আর এইখান থেকে আমি একটু ম্যাপটা লাগিয়ে দিয়েছি, কারণ এই রাস্তাটা একটু আমার কনফিউশন হলো, ওই জন্য ম্যাপটা লাগিয়ে নিলাম। দেখাচ্ছে রাস্তাটা আমাদেরকে যেটা যেতে হবে, তিস্তা বাজার হয়ে জোরথাং হয়ে যেতে হবে। মানে আমরা কিন্তু চাইলে দার্জিলিং হয়েও আজকে পেলিং যেতে পারতাম। অনেকেই কিন্তু দার্জিলিং হয়ে পেলিং যায়, কিন্তু দার্জিলিংয়ের সেই ভয়ঙ্কর লেভেলের ওরে ভাই, তিস্তার ভিউ দেখো, নেক্সট লেভেলের ভিউ। ঢাকনা খোলা থেকে গেছিলো, ঢাকনাটা খোলা থেকে গেছিলো। এটা আমার আজকে 2বার হলো, জাস্ট ঢাকনা খোলা থেকে গেছে। চলো সামনে পেট্রোল পাম্প আছে, আমাদেরকে ফুয়েল আপও করে নিতে হবে। ও তিস্তার ভিউ দেখো,
দেখো ঘোলা জল কতটা নেমেছে। এই জলের কালার কিন্তু পুরো ব্লু থাকে, মানে ব্লু না, ঠিক সি গ্রিন টাইপের কালারগুলো হয় যে ওরম থাকে। এখন কিন্তু অনেকটা ঘোলা জল, মানে ওপর থেকে মাটি নিয়ে নেমেছে। চলো তো গাড়িতে লাগবে তেল, আমরা একটু ফুয়েল আপ করে নিই। আমার গাড়ি মোটামুটি 288 কিলোমিটার মতো চলেছে। চলো একটু ফুয়েল আপ করে নিই এবার। তিস্তা কতটা কাছে চলে এসছে দেখো। প্রত্যেক বছর মে জুন এই মাসগুলোতে তিস্তার ভয়াবহতা আমরা সবাই জানি, মানে লাস্ট 3-4 বছর ধরে তো আমি দেখছি ওই মে জুন পুরো ভাসিয়ে নিয়ে চলে যায়। দেখো এখন চর পড়ে আছে পুরো। ও ভাই সাহাব, জল দেখো, জল দেখো, ওরে ভাই। আর জলটা কিন্তু ওই ঘোলাটে সবুজ টাইপের জল। পৌঁছে গেছি এখন তিস্তা ব্রিজে, জাস্ট বাঁকটা ঘুরবো আর তিস্তা ব্রিজ। এই যে দেখো তিস্তা ব্রিজ, এখন একদম দাঁড়াতে দেয় না তিস্তা ব্রিজে। আগে প্রচুর মানুষ, এটা দিয়ে যাওয়ার সময় দেখতাম প্রচুর মানুষ দাঁড়িয়ে ছবি তুলছে, এখন কিন্তু আমি কাউকে দাঁড়াতে দেখি না। জাস্ট মেলি বাজার দিয়ে আমরা এই ব্রিজটাই উঠলাম, আর ব্রিজে একটু দাঁড়িয়ে আছি কারণ বাকিরা সব আসেনি এখনো। কি লাগছে দেখো জলটা দেখতে। জ্যাম দেখেছো গাড়ির, পুরো জ্যাম লেগে গেছে পুরো। পুরো ব্রিজটা কিন্তু কাঁপছে এরমভাবে। একটু দাঁড়াই, সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়াটা খাই। তোমাদেরকে যে দেখালাম ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, তারপরে জাস্ট রাস্তাটা ওই ব্রিজটা ক্রস করে ওইখানটা দিয়ে ছিল চেকপোস্ট। ওই চেকপোস্টটা হচ্ছে তোমার চেকপোস্টের উল্টো পাটটা ছিল সিকিম, আর এই পাটটা মানে আমরা ব্রিজের এই সাইডটা ছিল ওয়েস্ট বেঙ্গল। ওইটা দিয়ে আমরা কিন্তু সিকিমে প্রবেশ করে গেছি। এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তাটা ভীষণ সুন্দর রাস্তা। এখান থেকে নামছি দেখাচ্ছে 29 কিলোমিটার, আর আমাদের যে হোমস্টেতে আমরা থাকবো পেলিংয়ে, সেই হোমস্টের ডিস্টেন্স দেখাচ্ছে এখানে 66 কিলোমিটার মতো। রাস্তা কিন্তু ভীষণ সুন্দর। বাকি বন্ধুদের জন্য একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে বিশ্বাস করো আমি হারিয়ে গেছিলাম। এত সুন্দর হাওয়া বইছে, একটা বড় পাথরের পাশে দাঁড়িয়েছিলাম, কোনো ছবি তুলবো কোনো ভিডিও করব কিচ্ছু মনে ছিল না। এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর ভিউ, জাস্ট দাঁড়িয়ে পাথরের মধ্যে হেলান দিয়ে পুরো দাঁড়িয়ে থেকে গেছে। ওয়েস্ট বেঙ্গল সিকিমের বর্ডারটা পার করার পর থেকে কিন্তু এরকম মাখনের মতো রাস্তা, পুরো চওড়া হয়ে গেছে রাস্তাটা। আর এখনও পর্যন্ত কোথাও কিন্তু আমি রাস্তা খারাপ পাইনি। আমার হোমস্টে বাকি এখান থেকে আরও 57 কিলোমিটার মতো, এখনও পর্যন্ত কোথাও কিন্তু কোনো খারাপ রাস্তা এখনও পর্যন্ত আসেনি। সুন্দর একটা পুরপুরে হাওয়া বইছে, আর সেই হাওয়ার মধ্যে হালকা একটা ঠান্ডা ভাব রয়েছে, দারুণ লাগছে কিন্তু বাইকটা চালাতে। আর নামচি দেখাচ্ছে এখান থেকে 19 কিলোমিটার মতো। নামচি হচ্ছে এই দিকে চলে গেল, আমরা যাব জোরথাংয়ের দিকে। এই যে লেখাই রয়েছে ওয়াই জাংশনের মতো একটা রয়েছে। চলো একটু রিফ্রেশমেন্টের জন্য ওআরএস খাচ্ছে, আর আমার বাইকটাকে জাস্ট দারুণ লাগছে দেখতে। আর বিশেষ করে লোন রাইডারের এই যে পুরো লাগেজটা এত স্টার্ডি, মানে কোনো নড়ানড়ির কোনো সিন নেই, খুব সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ, এইগুলোই তো মেমোরি। জাস্ট এখানে সবাই দাঁড়িয়ে রয়েছি, এখানে ডিজে বাজছে, মানে গান টান বাজছে, একটু হালকা করে সবাই দাঁড়িয়েছি। আমরা জাস্ট এসে পৌঁছালাম কিন্তু জোরথাং। এবার এই জোরথাংয়ে এবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে লাঞ্চ করতে হবে। ঘড়িতে টাইম হচ্ছে এখন 1:30। আমরা লাঞ্চ করব, দেখি দোকান ভালো, রেস্টুরেন্ট ভালো একটু কিছু খুঁজে দাঁড়িয়ে যাব। খুব খিদে পেয়েছে। জোরথাং কিন্তু প্রচুর বড় মার্কেট। এই যে দেখো আই লাভ ওয়েস্ট সিকিম লেখা রয়েছে। ব্রিজটা রয়েছে, ব্রিজটার এই সাইড দিয়ে চলে যাচ্ছে নামচি রা বাংলা, আর এদিকে যাচ্ছি আমরা পেলিংয়ের দিকে। ব্রিজটা কিন্তু দুর্দান্ত দেখতে,
হেভি দেখতে ব্রিজটা, পুরো দারুণ লাগছে দেখতে। আমরা এখন খুঁজছি খাওয়ারের দোকান। দেখলেই খিদের জ্বালাতে প্রত্যেকে ছটফট করছিলাম আমরা। খাবার চলে এসছে দেখো, জাস্ট আমরা রয়েছি কিন্তু সামনে রয়েছে গেজিং আর পেছনে কি ছিল জোরথাং, না জোরথাং আর গেজিং এর মাঝখানে রয়েছে। এখান থেকে আমাদের হোমস্টে 35 কিলোমিটার মতো, একদম একটা ছোট্ট ধাবা মতো ছিল। ওখানে অর্ডার করেছি প্লেন ভেজ রাইস, শাক রয়েছে, 2 রকম সবজি রয়েছে, ধনে পাতা দেওয়া মুসুর ডাল রয়েছে। দেখে কেমন লাগছে? ঠিক আছে, সেই চলো। সিকিমের স্বাদ সবাই যেন ভালো করে বিখ্যাত। ওটা হচ্ছে ওর ভেতর মিক্স আছে কোনো ডাল। চলো খাই, জাস্ট মাখো আর যা আছে এটাই, আর সঙ্গে আসতে হচ্ছে অমলেট। আটার দাম একটু আচ্ছা। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, আমরা বেরিয়ে পড়েছি আবার এখান থেকে। আর মাত্র হোমস্টে 35 কিলোমিটার মতো। আর আমাদের টোটাল বিল হয়ে, আমরা সবাই অর্ডার করেছিলাম ভেজ থালি আর একটা করে অমলেট। টোটাল বিল হয়েছিল আমাদের 1100 টাকা মতো। 30 টাকা করে অমলেট নিয়েছিল, আর ভেজ থালির দাম নিল 150 টাকা করে। খাবার কিন্তু দারুণ ছিল, দারুণ, মানে নেক্সট লেভেলের সিম্পল খাবার ছিল, ঠিক যেমনটা আমরা খুঁজছিলাম সারাদিন রাইডের পরে। একদম সিম্পল ডাল ভাত, এক্স্যাক্টলি তাই ছিল। খুব সুন্দর লাগলো খেতে। চলো, অনেকটা লেট হয়ে গেল, ভেবেছিলাম 3টের মধ্যে ঢুকে যাবো, এখন অলরেডি বাজে 3:15। ঢুকতে ঢুকতে ওই 4টে সাড়ে 4টে বাজবে মনে হয়। আর আমরা সামনেই পাবো গেজিং। এই রুটটা সম্পূর্ণ আমার কাছে একদম নতুন, প্রথমবার। হঠাৎ করে কেমন একটা সুড়ঙ্গে ঢুকে গেলাম। ঘড়ির কাঁটায় টাইম 5টা, আর আমাদের সামনে লেখা রয়েছে ওয়েলকাম টু পেলিং। সত্যি কথা বলছি, লাস্ট 20 কিলোমিটার ধরে গাড়ি চালাতে পারছি না। মাঝখানে একটা দোকানে দাঁড়িয়েছিলাম, বললাম দাদা একটু গরম জল দাও। ব্যাগের মধ্যে কফি রাখা ছিল, একটা গোটা প্যাকেট কফি, সামান্য একটু গরম জলে গুলিয়ে খেলাম। তারপরে এই গাড়িটা চালাতে পারছি, নাহলে গাড়ি চালাতে পারছি না। এত অ্যাকচুয়ালি কী হয়েছে, আমরা তো সুন্দর এসেছিলাম, ওই বারবার দাঁড়াতে গিয়ে ক্লান্ত হয়ে গেছে, আর ভাল লাগছে না, মনে হচ্ছে ঘুম পাচ্ছে। জাস্ট আমাদের হোমস্টে আর এখান থেকে 3-4 কিলোমিটার হবে, আর পারছি না, গিয়ে বডিটা যতক্ষণ না ফেলবো শান্তি নাই। বাপরে বাপ, আর চালানো যাচ্ছে না গাড়ি, মনে হচ্ছে যে এবার গাড়িটা রাখি, একটু ঘুমোই। এই যে দেখো সামনে রয়েছে আই লাভ পেলিং। दादा अपर पेलिंग कौन सा है ऊपर वाला? আচ্ছা। ঘড়ির কাঁটায় টাইম হচ্ছে এখন 4টে, আর আমরা জাস্ট এসে পৌঁছেছি কিন্তু আমাদের পেলিংয়ের হোমস্টে, ত্রিরত্ন হোমস্টে। পেলিংয়ে প্রচুর লোক হোটেলেই থাকে, বাট আমরা হোমস্টে প্রেফার করলাম, এই জন্য আমরা হোমস্টেতে এসেই আছি। একটু জাস্ট তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই, এখনও সবাই এসে পৌঁছয়নি, বাকি ওরা সবাই আসুক। ওরা একটু পেছনে রয়েছে। আমার ঘুম পাচ্ছিল, আমি আর পারছিলাম না, আমি ট্রেনে চলে এসেছি। তো যাই হোক, শেষের দিকে আমার ফোনের চার্জটাও শেষ হয়ে গেছিলো, লোককে জিজ্ঞেস করতে করতে এসে হোমস্টেতে এসে পৌঁছালাম। রুমটা মেশি হওয়ার আগে একটু রুমটা দেখিয়ে দিই। বড় সড়ো রুম, এখানে ডবল বেড রয়েছে, একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানে সোফার মতো একটা কিছু রয়েছে। যাই হোক, বেসিক অ্যামিনিটিস রয়েছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখানে ওয়াইফাই রয়েছে ঘরের ভেতরেই, পুরো একদম কাজও করা যাবে। আর এখানে রয়েছে বাথরুম কিন্তু যথেষ্ট বড়, সঙ্গে গিজারটাও রয়েছে, তাই তো। এই যে দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। আর আমার বাইকটা জাস্ট বিগ লাগছে দেখতে, দেখো কতটা বড় লাগছে দেখতে বাইকটা। আর লোন রাইডার সেই আমি 400 কিলোমিটার আগে বেঁধেছিলাম, দেখো রক সলিড হয়ে আছে, দেখো সেই। এই গাইস, গুড মর্নিং ফ্রম পেলিং। বিশ্বাস করো, কালকে এতটা টায়ার্ড ছিলাম যে এসে একটুখানি আড্ডা মেরেছিলাম, তারপরে একটু খাবার খেয়েছিলাম, তারপরে কিন্তু একদম নাক ডেকে ঘুমিয়েছি, পুরো সাউন্ড স্লিপ করেছি। তাই কালকে কিছু আর ব্লগে একদম তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। রাত্রেবেলাও বেশ রাত্রি করে ডিনারটা করেছি। এখন জাস্ট ঘুম থেকে উঠে ভাবলাম তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে চলে আসি। আর হাতে নিয়ে নিয়েছি গরম জল, কারণ এখানে এতটা ঠান্ডা রয়েছে, জাস্ট গরম জল ছাড়া কিন্তু খাওয়া যায় না। এই ব্লগটাকে আর একদম টানছি না, রুম তো দেখিয়েছিলাম কালকে। পরের ব্লগটাতে হোমস্টের নাম, ডিটেলস, কোথায় আছি, ইভেন পেলিংটা আমরা আশেপাশে ঘুরতে যাব, কোথায় ঘুরবো, কি ঘুরবো, সমস্ত কিছু থাকবে এই ব্লগটাতে। আর বেশি কিছু টেনেই ব্লগটাকে বড় করছি না। সুন্দর ছিমছাম একটা হোমস্টে, দেখো কি সুন্দর ছিমছাম একটা হোমস্টে। এই যে এইখানটাতে আমার বাইকটা পার্ক করা রয়েছে, আর এইখানটাতে রয়েছে ডাইনিং, আর ওই যে বাইকের পাশেই রুমগুলো রয়েছে আমাদের রুম। চলো পরের ব্লগে তোমাদের হোমস্টের নাম, ডিটেলস দেখিয়ে দেবো।
তো এই ব্লগটা এখানে রাখছি। ভিডিওটা দেখে ভালো লাগলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। চ্যানেলে যদি নতুন হয়, ভিডিও থেকে আমাকে প্রথমবার দেখো, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে ফ্যামিলি মেম্বার হয়ে যাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পেলিং এর আরেকটা নতুন এপিসোড নিয়ে। টাটা।